সুপ্রিম কোর্ট আজকে বলছে যে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, অবশিষ্ট কিছু নেই। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সুপ্রিম কোর্ট বলছে, তার আগে একাধিক গভর্নররা বলেছেন, তার আগে কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময় মন্তব্যে ধরা পড়েছে। তাহলে যে রাজ্যের আইন শৃঙ্খলা সংবিধান অনুসারে চলছে না, সেই রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসনের অর্ডার করছে না সুপ্রিম কোর্ট? সেই রাজ্যে কেন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের কথা বলছে না? যে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত বলে, তারপরেও এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় না কেন? এই ললেসনেসটা শুধুমাত্র গতকালের ঘটনা নয়, তৃণমূল শাসনকালের এই ললেসনেসটাই হলো স্বাভাবিকতা। এই ললেসনেসের উপর পশ্চিমবাংলাটা চলছে। বিচারপতিদেরকে মানছে না, এতটাই তারা বেপরোয়া। এবং আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার অফিসারদেরকে বাইরের রাজ্যে পাঠিয়ে দিয়েছে। আরে এই যারা আছেন তারা আপনারই অফিসার। আপনি এখন দায় ঠেলছেন ইলেকশন কমিশনের কাছে, কিন্তু আপনি তাহলে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়ে আছেন কেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দিন। আপনি ইলেকশনের সুবিধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর তকমাটাকে নির্বাচনে ব্যবহার করবেন, প্রচারে ব্যবহার করবেন, মুখ্যমন্ত্রীর তকমাটাকে ব্যবহার করবেন, আর বলবেন যে আমাকে কেউ জানায়নি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তাহলে থাকছেন কেন? আপনি একজন নির্বাচনী প্রার্থী তৃণমূলের, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পদটা আপনি ছেড়ে দিন। ঠিক সুপ্রিম কোর্ট বলেছে যে গতকালের ঘটনা যারা ঘটিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত ইলেকশন কমিশন করাবে, সিবিআইকে দিয়েও করাতে পারে, অথবা তোমার গিয়ে এনআইএ তদন্ত হতে পারে। সিবিআই এনআইএ তদন্ত হবে কি হবে আমরা জানি না, অতীতের অভিজ্ঞতা আমাদের ভালো নয়। সিবিআই পোস্ট ইলেকশন ভায়োলেন্সের পরে কয়জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে জেলে ফেলতে পেরেছে। সিবিআই কেন্দ্রের তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতি, কয়জন মাথাকে ধরতে পেরেছে এবং জেলে ফেলে রাখতে পেরেছে। ফলে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। স্যার, একেবারে মালদার মোথাবাড়িতে তাণ্ডব, তদন্তের নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট, আবারও মালদার মোথাবাড়ি। না দেখো, যেভাবে জিনিসটা ঘটেছে, গতকাল বিকেল 5টা থেকে যেভাবে অবরোধ, জাতীয় সড়কে প্রায় 70 কিলোমিটার অবরোধ ছিল, এবং বিচারপতিদেরকে যেভাবে আটকে রাখা হয়েছিল প্রাণনাশ কার্যত, সেটা কিন্তু আমি বলছি একদিনে হয়নি। এটাই পশ্চিমবাংলায় আমরা গত 5 বছর দেখেছি। আমি বারবার বলছি তোমাকে, তুমি বলো গতকালের ঘটনার কনটেক্সটে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করলো, বললো যে রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু এই আইন শৃঙ্খলা ভেঙে পড়ার ছবি তো আমরা বেলডাঙ্গাতেও দেখেছিলাম। প্রায় 48 ঘন্টা ধরে অবরোধ চলছিল বেলডাঙ্গাতেও। মানুষ, প্রায় 10 লক্ষ লোক সেই সময় বিভিন্ন বাস ট্রেনে আটকে পড়েছিলেন। প্রশাসন তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় দোষ দিচ্ছেন ইলেকশন কমিশনকে। এই প্রশাসন তো আপনার প্রশাসন, যারা বেলডাঙ্গাতে একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী, তিনি বিচারপতিকে একটা হুমকি চিঠি পাঠিয়েছিলেন। তারপরে যদি ইলেকশন কমিশন তাকে যদি গ্রেপ্তার করত, তাহলে হয়তো গতকাল 7 জন বিচারপতিকে যে অপদস্থ হতে হলো, হয়তো সেটা হতো না। যে মহিলা বিচারপতি ছিলেন, তাদের যে অবস্থা ছিল, বাড়িতে ছোট ছোট শিশু রেখে এসেছিলেন, বাড়িতে ফিরতে পারছেন না, তাদের জল দেওয়া হয়নি, খাওয়া দেওয়া হয়নি। এটা কারা তুমি আমায় বলতে পারো? এই ছবিটা তো পশ্চিমবাংলায় বারবার হয়েছে। তোমার মনে আজকে নয় বিচারপতির আক্রান্ত হয়েছে। তুমি আমায় বলো, যখন সন্দেশখালীতে ইডি, বিচারপতি তদন্তকারী সংস্থা, ইডি যখন আক্রান্ত হয়েছিল, তখন ইডিকে মারধর করা শাহজাহানের বাহিনী কারা ছিল সেখানে? ইডির যে আক্রমণ হয়েছিল সন্দেশখালীতে, একই রকম আক্রমণ তোমার মনে হয় না? সেদিনের আক্রমণ, সন্দেশখালীতে ইডি অফিসারদের উপর আক্রমণ এবং প্রাণ হাতে নিয়ে ইডির অফিসাররা দৌড়চ্ছে, এ ছবি, আর গতকালের বিচারপতিদের প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসার ছবি আলাদা কিছু। এটাই পশ্চিমবাংলা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলা, এটাই হলো রুল, আইন শৃঙ্খলাহীন পশ্চিমবাংলা। কিন্তু দুঃখের সাথে তোমায় বলছি, বেলডাঙ্গায় যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, সন্দেশখালীতে যখন হয় তখন তিনি চিফ মিনিস্টার, যখন রাজশেখর মান্তা বিচারপতি কলকাতা হাইকোর্টে, তার বাড়িতে পোস্টার পড়ে,
সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী। ফলে দুর্ভাগ্যের হলেও সত্যি যে এই ললেসনেসটা শুধুমাত্র গতকালের ঘটনা নয়, তৃণমূল শাসনকালের এই ললেসনেসটাই হলো স্বাভাবিকতা। এই ললেসনেসের উপর পশ্চিমবাংলাটা চলছে। বিচারপতিদেরকে মানছে না, এতটাই তারা বেপরোয়া। এবং আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার অফিসারদেরকে বাইরের রাজ্যে পাঠিয়ে দিয়েছে। আরে এই যারা আছেন তারা আপনারই অফিসার। আপনি এখন দায় ঠেলছেন ইলেকশন কমিশনের কাছে, কিন্তু আপনি তাহলে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়ে আছেন কেন? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্বটা ছেড়ে দিন। আপনি ইলেকশনের সুবিধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর তকমাটাকে নির্বাচনে ব্যবহার করবেন, প্রচারে ব্যবহার করবেন, মুখ্যমন্ত্রীর তকমাটাকে ব্যবহার করবেন, আর বলবেন যে আমাকে কেউ জানায়নি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তাহলে থাকছেন কেন? আপনি একজন নির্বাচনী প্রার্থী তৃণমূলের, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পদটা আপনি ছেড়ে দিন। ঠিক স্যার, এই জায়গাতে একটা প্রশ্ন, যে প্রাথমিকভাবে নাম তোলা এবং ওই পুরো বিষয়টিতে ছিল ইয়ারও এবং এই ইয়ারোরা, পরবর্তীকালে সেটা স্থানান্তর হচ্ছে, সেটা হস্তান্তর হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি এত কিছু হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা কি গুরুত্বপূর্ণ? মানে সে কি তার যে ভূমিকা সেটা কি ঠিকঠাক পালন করছে? আপনার কি মনে হয়? না দেখো, ইলেকশন কমিশন তার রোল প্লে করছে না ঠিক মতন। মানে এখানে যারা অবজারভার আছেন খুব মিষ্টি মিষ্টি কথা বলেন, সুব্রত গুপ্ত থেকে শুরু করে একাধিক অবজারভার খুব মিষ্টি মিষ্টি মোলায়েমভাবে কথা বলেন, কিন্তু তাদের কাজকর্মে যে কোনো র্যাশনাল মানুষ, ধরো আপনার টেকনিক্যাল নই, র্যাশনাল যুক্তিপূর্ণ মানুষই প্রশ্ন তুলবে। বেলেঘাটার এক কাউন্সিলর রাত দুপুরে এসে মোস্তানি করে চলে গেল, আপনি তাকে জেলে পাঠাতে পারলেন না, এফআইআর করলেন না। আপনি তার পরিবর্তে কি করলেন? তার হুলিগানিজমের একটা ভিডিও আপনি আপলোড করে দিয়ে পলিটিক্যাল পার্টির মতন প্রচার চালালেন। আপনাকে তো সেটা দেখতে হবে। যখন মনিরুল ইসলামের নেতৃত্বে যখন ফারাক্কাতে শামশেরগঞ্জে যখন বিডিও অফিস লুটতরাজ হলো, তখন কেন ইলেকশন কমিশন তখন তো মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুরো পূর্ণ ফেজে আছেন, ইলেকশন ডিক্লেয়ারও হয়নি। ইলেকশন কমিশন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছেন? মনিরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? অ্যারেস্ট করেছে, জেলে ফেলে রেখে দিয়েছে। যখন বিভিন্ন জায়গায় বাসন্তী সময় একাধিক জায়গায় আপনার 2 লক্ষ নাকি কেন্দ্রীয় বাহিনী, তাদের সামনেই যখন পুলিশকে পেটাচ্ছে তৃণমূলের গুন্ডারা, বিরোধী দলকে পেটাচ্ছে, তার বিরুদ্ধে কতটুকু কঠোর ব্যবস্থা আপনি নিতে পেরেছেন? 2 জন সাসপেন্ড করা, 2 জন পুলিশকে সাসপেন্ড করা, 3 জনকে ধরা কি যথেষ্ট? কতটা বোমা গুলি বন্দুক আপনি 1 মার্চ থেকে সেন্ট্রাল ফোর্স নেমেছে, কতটা বোমাগুলি বন্দুক আপনি রিকভারি করতে পেরেছেন, এবং কতজনকে অ্যারেস্ট করেছেন? ক্রিমিনাল যারা ভোটে তাণ্ডব চালায় তাদের কতজনকে অ্যারেস্ট করেছেন? ফলে সুপ্রিম কোর্টের যে রায়, আজকে সুপ্রিম কোর্টের রায়ে দেখো, আমরা সুপ্রিম কোর্টকে সবসময় সম্মান করি। সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন হয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে যে গতকালের ঘটনা যারা ঘটিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত ইলেকশন কমিশন করাবে, সিবিআইকে দিয়েও করাতে পারে, অথবা তোমার গিয়ে এনআইএ তদন্ত হতে পারে। সিবিআই এনআইএ তদন্ত হবে কি হবে আমরা জানি না, অতীতের অভিজ্ঞতা আমাদের ভালো নয়। সিবিআই পোস্ট ইলেকশন ভায়োলেন্সের পরে কয়জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে জেলে ফেলতে পেরেছে। সিবিআই কেন্দ্রের তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতি, কয়জন মাথাকে ধরতে পেরেছে এবং জেলে ফেলে রাখতে পেরেছে। ফলে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। ফলে দেখা যাক সিবিআই তদন্তের পাশাপাশি এনআইএ তদন্ত কি হয়, এবং সুপ্রিম কোর্ট আবার বলছে আমরা মনিটরিং করব। আমাদের অভিজ্ঞতা সুপ্রিম কোর্ট নিয়ে আমরা সম্মানের সাথে বলতে চাই, অভিজ্ঞতা ভালো না। আমরা আরজি করে অভয়ার মামলা দেখেছি, স্বতঃপ্রণোদিতভাবে তৎকালীন চিফ জাস্টিস চন্দ্রচূড় তিনি মামলাটাকে কলকাতা হাইকোর্ট থেকে তুলে নিয়েছিলেন। তারপরে উনি কি বিচার সুপ্রিম কোর্ট কি বিচার করেছে আমরা কেউ জানি না, আবার মামলাটা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। অনেকেই বলছে ন্যায় বিচার হয়নি, দেবাংশু বসাক বারংবার পিছাচ্ছে মামলাটা, এবং মামলা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা জানি না। সুপ্রিম কোর্ট আজকে বলছে যে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে, অবশিষ্ট কিছু নেই। তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সুপ্রিম কোর্ট বলছে, তার আগে একাধিক গভর্নররা বলেছেন, তার আগে কলকাতা হাইকোর্টের বিভিন্ন সময় মন্তব্যে ধরা পড়েছে। তাহলে যে রাজ্যের আইন শৃঙ্খলা সংবিধান অনুসারে চলছে না, সেই রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসনের অর্ডার করছে না সুপ্রিম কোর্ট? সেই রাজ্যে কেন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের কথা বলছে না? যে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত বলে, তারপরেও এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় না কেন?
এই প্রশ্ন আমার থাকছে কি কারণে হয় না। ফলে এটা আমাদের কাছে বিস্ময়। কিন্তু দেখো সব মিলে আমি তোমায় বলছি, এসআইআর এর বহু জেনুইন লোকের নামও বাদ গেছে, এটা বাস্তব। কিন্তু এসআইআর এর মানুষ আইন হাতে নিয়ে বিচারপতিদের প্রাণনাশের কারণ হবেন, এটা তো হতে পারে না। এর পেছনে কারা আছে? আপাতত মনে হবে যে হয়তো মানে কট্টরবাদী মুসলিম সংগঠনগুলো আছে, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা কারা করেছে? রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেননো ছাড়া, রাজ্যের শাসক দলের মদত ছাড়া এত বড় মব, এত 70 কিলোমিটার রাস্তা অবরোধ করে রাখা, সমস্ত মানে যান চলাচল বন্ধ করে দেওয়া, বিচারপতিতে অবরোধ করা, এই এন্টার এপিসোডটা শাসক দলের সামান্যতম ইন্ধন না থাকলে হয়ে যায়? এটা হতে পারে? স্যার সেই প্রসঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলছেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতি হয়। আপনি কি ভাবেন? আমরা জানি না যে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের উদ্দেশ্য করে দেখো, এটা তো বাস্তব যে পশ্চিমবাংলা একটা পলিটিক্যাল সোসাইটি, রাজনৈতিক সমাজ। এখানে জন্ম থেকে মৃত্যু সবকিছুই রাজনীতির দ্বারা নির্ধারিত হয়। এখানে প্রশাসনের মতন চলে না। তোমার চ্যানেলে একেবারে এসআইআর এর শুরু থেকে আমি বলে যাচ্ছি, এখানে একটা নির্ভুল ভোটার তালিকা হতে পারে না। এখানে নির্ভুল ভোটার তালিকা হতে পারে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভোটার মানে বিশুদ্ধ ভোটার তালিকা চান না, আবার বিরোধী যারা আছেন তারাও কিন্তু অভিমুখটা তাদেরও যে সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করো। ফলে এখানে আমাদের চিন্তা যেটা একটা, আমরা কি চেয়েছিলাম যে একজনও যাতে অবৈধ নাম না থাকে আর বৈধ জানি কেউ বাদ না যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু প্রথম থেকেই একজনেরও নাম কাটা যাবে না, নাম কাটা গেলে রক্ত গঙ্গা বইয়ে দিব। আজকে তার প্রভাব পড়েছে, মাঠে ময়দানে তার প্রভাব পড়েছে। যে উত্তেজনা তৃণমূল নেতারা ছড়িয়েছেন এক এক সময়, গাছে বেঁধে রাখার থেকে শুরু করে মানে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার থেকে শুরু করে, তার নিদর্শন আজকে হচ্ছে। ফলে এই দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। গতকাল মালদার যে ঘটনাটা, তার দায় 100% মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। ফলে আজকে উনি সাগরদিঘি জনসভা থেকে প্রায় মানে হাত জোর করে করজোর করে আপনারা করবেন না, আপনারা আইন হাতে নেবেন না, আপনারা অশান্ত করবেন না, আমার মুখ আজকে আমার খুব দুঃখের দিন। আর দুঃখের দিন তো আপনি কার্যত মানে লাস্ট 10 বছরের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য আপনি দুঃখের দিন তৈরি করেছেন। কারণ যারা আপনার দুধের গাই, যা আপনার ভাষায় যারা যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, আপনি লাথি খেতে খেতে বা লাথি খাওয়ার পরিস্থিতি তৈরি করতে করতে এমন পরিস্থিতি তৈরি করেছেন যেটা গতকাল মালদাতে ঘটলো। আজকে সমস্ত ঘটনাগুলো মানে আপনি একদিকে সাপ হয়ে কাটছেন আর আরেকদিকে ওঝা হয়ে ঝাড়ছেন। একই ব্যক্তি, দুটো ভূমিকা। তৃণমূল কংগ্রেস একদিকে সমস্ত উস্কিয়ে দিচ্ছে, একদিকে প্রতিনিয়ত মানুষকে ভরকানি করছে, আর উল্টো দিকে আজকে সুপ্রিম কোর্টের ঠেলায় না রাজ্যের বদনাম হয়ে গেলে আমার খারাপ লাগে, আপনারা এইভাবে করবেন না। ন্যাকামি হচ্ছে, চূড়ান্ত ন্যাকামি হচ্ছে। স্যার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাহী মনোনয়ন জমা দিলেন আমরা দেখতে পেলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তাদের র্যালি যখন আগিয়ে আসছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছুটা আগে দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগান এবং জুতো ছোড়াছুড়ি চলছে। এই কি ধরনের রাজনীতি চলছে? বা এই পশ্চিমবঙ্গের মাটি আমরা কি চিনি? তর্ক থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এভাবে জুতো ছোড়াছুড়ি, জয় বাংলা স্লোগান, এভাবে কটাক্ষ, পুলিশের ভূমিকা কি সত্যি সত্যি নিরপেক্ষ? না না, প্রথমত পুলিশের যারা আধিকারিক তারা কিন্তু তোমাকে হাওয়া মোড়ক। তারা যতক্ষণ পর্যন্ত সিগন্যাল পাবে না, সেটা সমীক্ষার মাধ্যমে হোক বা যেভাবে হোক, যে তৃণমূল হাঁটছে, বিজেপি জিতছে, ততক্ষণ পর্যন্ত ওরা নিউট্রাল থাকবে না। 2011 সালে পুলিশ নিউট্রাল বা তৃণমূলের হয়ে কাজ করছিল তখনই, যখন বিভিন্ন সমীক্ষাতে দেখানো হয়েছিল তৃণমূল ক্ষমতায় আসছে, বামেরা জিতছে বা বামেরা পরাজিত হচ্ছে, বামেরা পরাজিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে। এই বার্তাটা পেয়ে লাস্ট 2-2.5 বছর কার্যত বকলমে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন। রাজ্যের মন্ত্রীদের কথা তখন তারা কেউ শুনতেন না, মানে বামেদের মন্ত্রীরা নিজেরাই প্রকাশ্যে বলতেন, আমাদের সাথে স্টুডিওতে বলতেন। ফলে মানে পুলিশ যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার সিগন্যাল না পাবে যে 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 148টা কেন্দ্রে বিজেপি জিতছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ নিউট্রাল থাকবে না। পুলিশ এদিকেও খেলবে, ওদিকেও খেলবে। ইলেকশন কমিশনের যারা রাজ্য স্তরের আধিকারিক আছেন তারা এদিকেও খেলবেন, ওদিকেও খেলবেন। মানে
রাজ্যের শাসক দল বা তার মাথাদেরকে কখনোই চটাবেন না। ফলে মানে এই রকম মনোনয়ন পর্বে অমিত শাহ আসছেন কোন মানে অধিকার বোধে বলে তৃণমূলের ওই ধরনের মানে বলা যায় যে নাক্কারজনক প্রতিবাদ, ঘৃণ্য প্রতিবাদ, অরাজনৈতিক প্রতিবাদ, রাজনীতির শিষ্টাচারের বাইরে প্রতিবাদ, এটা আমরা দেখে রেখে অভ্যস্ত। কারণ তৃণমূলই একমাত্র দল যে পশ্চিমবাংলাতে বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেয়, ভোটের দিন বিভিন্ন বুথে যাওয়াটা প্রার্থীর অধিকারের মধ্যে পড়ে। তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে বিরোধী প্রার্থীদের বুথে বুথে যাওয়া আটকে রাখে, ভোটারদেরকে বাধা দেয়, ভোটদানের বিরোধী ভোটারদেরকে গ্রাম থেকে আসতে দেয় না। ফলে এই তৃণমূল কংগ্রেসের যে শক্তি, এই যে পেশি শক্তি, এটাকে যদি ভাঙতে না পারে তাহলে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনাটা থাকবে না। পরিষ্কার করে তৃণমূল কংগ্রেস যে এখন যে কৌশলটা নিয়েছে বিভিন্ন জায়গায়, সেটা হলো বিভিন্ন বিজেপির কর্মীদের বিরুদ্ধে তুমি মানে অভিযোগ জানাচ্ছে, অভিযোগপত্র থানায় দিচ্ছে, থানার আধিকারিকদের দিয়ে মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে হয়রানি করাচ্ছে। আবারও বিজেপির কর্মী সমর্থকরা কিভাবে হয়রানি হচ্ছে তার ছবি তোমায় বলছি। গতকাল সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় যে কেন্দ্রীয় বাহিনীর উপর রাগ করলেন, তার একটা কারণ কি তোমরা জানো? যে সিউড়িতে মানে তৃণমূলের লোকজন মানে আইপ্যাকের মধ্যে যুক্ত যে যারা ভালো বা শক্তিশালী বিজেপির কর্মী তাদের নামে কমপ্লেন করছেন। যেই মুহূর্তে ইলেকশন অ্যাকিউজ এর লিস্টে এসে যাচ্ছে তাদের নাম, মানে বিজেপির কর্মীদের নাম, তখন থানার থেকেই কেন্দ্রীয় বাহিনীকে তাদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে ডিটেনশন অথবা অ্যারেস্ট করার জন্য। ফলে এই কৌশলটা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কাটা দিয়ে কাটা তোলার কৌশল, কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই বিজেপির কর্মীদেরকে হয়রানি করবার যে কৌশল, যেটা গতকাল যার জন্য জগন্নাথ চট্টোপাধ্যায় খেপে গেলেন, রাজ্য বিজেপির নেতারা জানে কিনা আমি জানি না, কিন্তু বাস্তবটা হলো তৃণমূল কংগ্রেস ছলে বলে কৌশলে যে কোনোভাবে হোক এই নির্বাচনটাকে জয়ী হতে চাইছেন। তারই প্রতিফলন তুমি দেখলে আজকে ভবানীপুরে যখন শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তৃণমূল কংগ্রেসের থেকে যে অসভ্য আচরণ করা হয়েছে, এটাকে বলে অসভ্য আচরণ, এবং এই আচরণটাকে বলা হয় লুম্পেনাইজেশন অফ পলিটিক্স। এবং এই লুম্পেনাইজেশন অফ পলিটিক্স কিন্তু তৃণমূলকে বারবার রেজাল্ট দিয়েছে, কারণ এরাই ভোটে সন্ত্রাস করে, ভয় দেখায় মানুষকে, এবং ভবানীপুরে ভয় দেখানোর অভিযোগ বারবার উঠেছে। ফলে যদি বেশি ভয় দেখায়, মানুষের যদি ভয় মুক্ত হয়ে যায়, মানে ভয় দেখাতে দেখাতে মানুষ একসময় দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে কিন্তু এই নির্বাচনটা ভবানীপুরে মমতার জন্য খুব কঠিন লড়াই হয়ে যাবে। নর্মালি আমি তোমায় বলেছি, নর্মালি হোম গ্রাউন্ড মমতার 8টা ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলররা আছেন, বহু বছর ধরে জিতছেন, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধী পক্ষকে আটকানোর জন্য নানাভাবে কৌশল নিচ্ছেন, নানাভাবে তারা বলা যায় যে মানে অরাজনৈতিক কৌশল নিচ্ছেন, এবং যে ধরনের লুম্পেনাইজেশন অফ পলিটিক্স আমরা তৃণমূল কংগ্রেসের দ্বারা ভবানীপুরে দেখছি, এর ফলে কিন্তু মানুষের মধ্যে এই ভাবনা তৈরি হতে পারে যে এই দলকে আমরা চাই না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই না। ফলে শুভেন্দুর প্রতি কিন্তু আবেগ তৈরি হতে পারে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিরাট ক্ষতি হতে পারে। এমনকি সিঙ্গুরের রিপিটেশন ভবানীপুরে যদি হয়, এরকম চলতে থাকে যদি, তাহলে সিঙ্গুরের রিপিটেশন ভবানীপুরে হবে না তা নিশ্চিত করে বলা যায় না।